আজকের দিনে স্ট্রেস বা মানসিক চাপ সামলানোটা যেন একটা বিরাট চ্যালেঞ্জ, তাই না? কিন্তু কি হবে যদি বলি এর সমাধানটা লুকিয়ে আছে প্রায় ২০০০ বছরেরও বেশি পুরনো একটা দর্শনের মধ্যে। চলুন আজ আমরা ঠিক সেই প্রাচীন জ্ঞানের টুলকিটে খুঁজে বের করি। দেখুন, আধুনিক জীবনের এই আবেগগুলো আমাদের প্রায়ই কাবু করে ফেলে। মানে সকালে ট্রাফিক জ্যাম থেকে শুরু করে অফিসের কাজের চাপ পর্যন্ত মাঝে মাঝে মনে হয় যেন সবকিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আমরা সময়টাকে একটু পিছিয়ে নিয়ে যাব, সোজা প্রাচীন গ্রিস আর রোমের রাস্তায়, এমন এক সমাধানের খোঁজে যা শুনলে অবাক হতে হয় যে আজও সেটা কতটা প্রাসঙ্গিক। দেখুন, আমরা কিন্তু স্টোয়েসিজমকে কোনো ভারিক্কি একাডেমিক সাবজেক্ট হিসেবে দেখতে আসিনি, বরং একটা উত্তাল সময় জন্ম নেওয়া অত্যন্ত বাস্তবসম্মত একটা দর্শন হিসেবে জানব, যা আজও আমাদের পথ দেখাতে পারে। প্রথমেই বলে রাখি, স্টোয়াসিজম কিন্তু হুট করে গজিয়ে ওঠা কোনো ট্রেন্ড না, এর শেকড় অনেক অনেক গভীরে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? এটা শুধু দার্শনিকদের মধ্যে আটকে ছিল না, একজন দাস থেকে শুরু করে সেই সময়ের সবচেয়ে ক্ষমতাশালী রোমান সম্রাট পর্যন্ত সবাই এর অনুশীলন করতেন। আচ্ছা, এবার আসা যাক স্টোয়েসিজমের সবথেকে পাওয়ারফুল আর কাজের প্রিন্সিপালটার দিকে। সত্যি বলতে শুধু এই একটা ধারণাই আমাদের মনে শান্তি আনার জন্য যথেষ্ট। স্টোইকদের মূল আইডিয়াটা খুবই সিম্পল। ওরা বলে জীবনে যা কিছু ঘটে তাকে দুটো ভাগে ভাগ করে ফেলতে। এক ভাগে সব জিনিস যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আর অন্য ভাগে যা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। দেখুন, আমরা তো চাইলেই ট্রাফিক জ্যাম বা আবহাওয়া বদলে ফেলতে পারি না, তাই না? কিন্তু আমরা সেটার প্রতি কিভাবে রিয়্যাক্ট করব, সেটা কিন্তু পুরোপুরি আমাদের হাতে। এপিক্টেটাসের একটা কথাতে কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। মূল কথা হলো, আমাদের শক্তি আর মনোযোগ শুধু সেই সব জায়গাতেই দেওয়া উচিত যেখানে তার সত্যি কোনো কাজে আসবে। আচ্ছা, নিয়ন্ত্রণের ব্যাপারটা তো বোঝা গেল। এবার আরেকটু গভীরে যাওয়া যাক। স্টোইকরা বলেন, কোনো ঘটনা আমাদের কষ্ট দেয় না, কষ্ট দেয় সেই ঘটনা নিয়ে আমাদের বিচার বুদ্ধি বা ধারণা। এপিক্টেটাসের এই কথাটা শুনলে মনে হয় যেন আয়নার সামনে দাঁড়িয়ে আছি। এটা আমাদের দেখিয়ে দেয় যে মানসিক কষ্টের আসল উৎসটা কিন্তু বাইরে নয়, আমাদের ভেতরেই। মানে আসল সমস্যাটা কিন্তু ঘটনাটা না, সমস্যাটা হলো ঘটনাটাকে আমরা কিভাবে দেখছি সেটা। স্টোইকরা এর জন্য একটা দারুণ টেকনিক শিখিয়েছেন, বলতে পারেন একটা মেন্টাল পজ বোতাম। যখনই কিছু ঘটে আর আমাদের মনে একটা প্রতিক্রিয়া তৈরি হয়, তখন হুট করে কিছু না করে একটু থামা, নিজেকে প্রশ্ন করা, আচ্ছা এই ব্যাপারটা কি আদৌ আমার নিয়ন্ত্রণে আছে? আমি যা ভাবছি সেটাই কি একমাত্র সত্যি? এই ছোট্ট বিরতিটাই অনেক বড় পার্থক্য গড়ে দেয়। তবে একটা জিনিস কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার। স্টোয়েসিজমের মানে কিন্তু শুধু চুপচাপ শান্ত হয়ে থাকা নয়। এর আসল উদ্দেশ্য হল যুক্তি আর চরিত্রের ওপর ভিত্তি করে একটা ভালো এবং অর্থপূর্ণ জীবনযাপন করা। স্টোইকদের মতে জীবনের আসল লক্ষ্য হল ভার্চু বা গুণ অর্জন করা, মানে যুক্তির সঠিক ব্যবহার করে নিজের সেরা সংস্করণ হয়ে ওঠা। ওরা বিশ্বাস করত আমাদের পরিস্থিতি যেমনই হোক না কেন, আমাদের ভেতরের চরিত্রটাই আমাদের সুখ নির্ধারণ করবে। আর এই গুণী চরিত্রটা কিন্তু 4টে পিলারের ওপর দাঁড়িয়ে আছে: প্রজ্ঞা, ন্যায়বিচার, সাহস এবং সংযম। স্টোইকদের মতে এই গুণগুলোই আমাদের সঠিক পথে চালিত করে আর একটা অর্থবহ জীবনের ভিত্তি তৈরি করে দেয়। এবার আমরা এমন একটা কানেকশন দেখব যা জানলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। এই প্রাচীন দর্শন আর আজকের আধুনিক মনোবিজ্ঞানের মধ্যে একটা অদ্ভুত যোগসূত্র আছে। ব্যাপারটা হলো, আজকের দিনের অন্যতম সফল একটা থেরাপি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটির যারা ফাউন্ডার, তারা নিজেরাই স্বীকার করেছেন যে তাদের মূল অনুপ্রেরণা ছিল এই স্টোইক দর্শন। ভাবা যায়? এই টেবিলটা একবার দেখুন, কি অদ্ভুত মিল, তাই না? হাজার হাজার বছর আগে স্টোইকরা যেসব কৌশলের কথা বলে গেছেন, যেমন নিজের বিচার বুদ্ধিকে বিশ্লেষণ করা বা খারাপ কিছু ঘটতে পারে ভেবে প্রস্তুতি নেওয়া, আজকের সাইকোথেরাপিস্টরা ঠিক সেগুলোই ব্যবহার করছেন। শুধু নামগুলো হয়তো একটু আলাদা। তার মানে যা হাজার বছর আগে দার্শনিকরা ভেবেছিলেন, তাই আজ বিজ্ঞানীরা প্রমাণ করছেন। তো এতক্ষণ আমরা যা যা জানলাম সেগুলোকে এক জায়গায় করে একটা প্র্যাকটিক্যাল টুলকিট বানানো যাক, কি বলেন? যা যে কেউ নিজের জীবনে কাজে লাগাতে পারেন। এগুলো হলো কিছু সিম্পল এক্সারসাইজ যা আজ থেকে শুরু করা যেতে পারে। যেমন সবসময় নিজেকে প্রশ্ন করা, এই ব্যাপারটা কি আমার নিয়ন্ত্রণে? অথবা রেগে গেলে সাথে সাথে প্রতিক্রিয়া না দেখিয়ে একটু থামা। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু মানসিক দৃঢ়তা বাড়াতে দারুণভাবে সাহায্য করে। এই আলোচনাটা শেষ করার আগে আসুন একটা প্রশ্ন নিয়ে ভাবি। একটু ভেবে দেখুন তো,
এমন একটা জিনিসের কথা যা নিয়ে আপনি হয়তো প্রায় চিন্তা করেন, অথচ যেটা বদলানোর ক্ষমতা আপনার হাতে নেই। এই একটা ভাবনাই হয়তো অনেক অপ্রয়োজনীয় চাপ কমিয়ে দিতে পারে।